যুবরাজ রামেন্দ্র নারায়ণ রায় তৎকালীন অবিভক্ত বাংলা, বর্তমানে বাংলাদেশের ঢাকা অঞ্চলের একজন প্রভাব প্রতিপত্তি রাজা ছিলেন। অথচ এই রাজাকেই তৎকালীন ব্রিটিশ সরকার দ্য গোস্ট অর্থাৎ ভুতুড়ে বলে উল্লেখ করেছেন। এই যুবরাজের এমন একটি কেস আমাদের বিচারধারায় উল্লেখিত আছে, যেই কেসটিকে তৎকালীন ব্রিটিশ সরকার দ্য গোস্ট ইন দ্য কোর্ট রুম বলে উল্লেখ করেছেন। কিন্তু কেন জানেন? একজন মানুষ, তিনি শুধু মানুষ নন, তিনি হচ্ছেন ঢাকা অঞ্চলের যুবরাজ। বিশাল ক্ষমতা তার, বিশাল প্রভাব প্রতিপত্তি, প্রচুর ধন সম্পদ, লক্ষ লস্কর, প্রজা, হাতি ঘোড়া। অথচ এই মানুষটাই সামান্য একটু জ্বরে হঠাৎ মারা যান, আর মারা যাওয়ার পর হিন্দু শাস্ত্র অনুযায়ী তাকে দাহ করা হয়। অথচ তার মৃত্যুর ঠিক 12 বছর পর এক সন্ন্যাসী এসে উল্লেখ করেন তিনিই হলেন সেই মৃত যুবরাজ। তিনি অবিকল এই যুবরাজের মতনই দেখতে। আর কি এমন হলো যে তৎকালীন ব্রিটিশ সরকার 12 বছর আগে যেই মানুষটা মারা গেছে এবং তাকে দাহও করা হয়েছে, তাকে 12 বছর পর যুবরাজ হিসাবে মেনে নিতে বাধ্য হলেন? সব থেকে আশ্চর্যের বিষয় হলো, যেদিন ব্রিটিশ সরকার মেনে নিলেন যে তিনিই আসল যুবরাজ, তার ঠিক পরের দিনই অত্যন্ত আশ্চর্যজনকভাবে তিনি আবার মারা গেলেন। তাই জন্য ব্রিটিশ সরকার তৎকালীন সময়ে এই কেসটিকে দ্য গোস্ট ইন দ্য কোর্ট রুম বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি 12 বছর পর যুবরাজ ফিরে আসেন, তাহলে যিনি মারা গেছিলেন তিনি আসলে কে? কাকে বা দাহ করা হয়েছিল? আর কি এমন হলো যে যেদিন প্রমাণিত হলো যে তিনি আসল যুবরাজ, তার পরের দিনে তিনি মারা গেলেন? তাহলে কি যুবরাজ সত্যি ফিরেছিল, নাকি এটা ছিল কোনো অলৌকিক ঐশ্বরিক শক্তি যা শুধু যুবরাজের সত্যতা প্রমাণ করতে ফিরে এসেছিল? আজকের প্রতিবেদনে এই সমস্ত ঘটনাই আমরা জানব, যা বর্তমানের বিচার সভায় আর কোনোদিনই পুনরাবৃত্তি হয়নি। সব থেকে আশ্চর্যের বিষয়, এটি আমাদের বিচার বিভাগের এমন একটি ঘটনা যাকে সঠিকভাবে সিদ্ধান্তে নিরূপণ করা তৎকালীন ব্রিটিশ সরকার, এমনকি বর্তমান যুগেও কেউ সম্পন্ন করতে পারেনি। এই এমন একটা কেস যেটা সেই সময়েও প্রায় 16 বছর ধরে চলেছিল, এবং কেসটা এতটাই দূর গড়িয়েছিল যে কেসটা ব্রিটেনের লন্ডনে গিয়ে পর্যন্ত বিচার বিভাগে স্থান করে নেয়। বর্তমানে আমরা ইংরেজ থেকে মুক্ত হলেও ইংরেজরাও আমাদের বাংলার এই ঘটনাকে আজও স্মরণ করে রাখে। একজন প্রভাব প্রতিপত্তি রাজা, তিনি নাকি কোনো মানুষ নন, অলৌকিক শক্তি। ভাবা যায়? আর সব থেকে আশ্চর্যের বিষয়, এটি অন্য কোথাও নয়, বাংলাতেই ঘটেছে। জানতেন কি সেটা? এটা নিয়ে বর্তমানে একটি বিখ্যাত চলচ্চিত্র হয়েছে, যা সম্বন্ধে আমি এই প্রতিবেদনের শেষে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলুন জেনে নিই ভুতুড়ে রামেন্দ্র নারায়ণ কুমারের ঘটনা। 3, 2, 1. তৎকালীন অবিভক্ত বাংলা, বর্তমানে বাংলাদেশের ঢাকা অঞ্চলের ভাওয়ার নামে একটি জমিদারি পরিবার ছিল। তারাই সেই সময় ঢাকার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু সামলাতেন। বলতে পারেন তারাই ছিলেন বর্তমানের ভাওয়ারের রাজা। তাদের ছিল বিশাল লোকলস্কর, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা। আর সেই বংশেরই যুবরাজ ছিলেন রামেন্দ্র নারায়ণ রায়। তিনি যেমন ছিলেন বীর, তেমন ছিলেন প্রজাপ্রেমী। প্রজারা
তাকে সর্বদা মাথায় তুলে রাখতেন। কিন্তু রামেন্দ্র নারায়ণ রায়ের এই সুখের দিন বেশি দিনের জন্য স্থায়ী হয়নি। সালটা ছিল 1901। পূর্ণিমার রাতে হঠাৎ এই রামেন্দ্র নারায়ণ রায়ের প্রচন্ড জ্বর আসে, শরীর নীল হয়ে যায়। ব্রিটিশ আমলের বড় বড় ডাক্তার কবিরাজ আসে রামেন্দ্র নারায়ণ রায়কে চিকিৎসা করতে, কিন্তু সব চিকিৎসায় বিফলে যায়। রামেন্দ্র নারায়ণ রায়ের জীবন যেন হঠাৎই শেষ হয়ে যায়। প্রভাব প্রতিপত্তি সম্পন্ন এবং প্রজাপ্রেমিক এই রাজার হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। তাই প্রজারা সাধ্য মতন সম্মান দিয়ে হিন্দু ধর্ম অনুযায়ী সেই রাত্রে যুবরাজ রামেন্দ্র নারায়ণ রায়ের দেহ সৎকার করতে বেরিয়ে পড়ে। কিন্তু এই সময় এক অলৌকিক ঘটনা ঘটে। রামেন্দ্র নারায়ণ রায়কে যখন চিতার আগুনে দাহ করার জন্য দেওয়া হয়, সেই সময় হঠাৎই প্রচন্ড বৃষ্টি শুরু হয়, বজ্রপাত শুরু হয় এবং বৃষ্টি এতটাই প্রবল ছিল যে যারা এই যুবরাজের দেহ দাহ করতে গেছিল তাদের পক্ষে কারোরই যুবরাজের পাশে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। নিজের প্রাণ বাঁচাতে তাই যুবরাজের দেহকে চিতায় চড়িয়ে প্রত্যেকে ফিরে আসে রাজমহলে। প্রজারা রাজার শোকে বিহ্বল হয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এরই মধ্যে 1910 সালে এবং 1913 সালে এই যুবরাজের আরো দুই ভাই হঠাৎই আত্মবলিদান দেয়, যে বিষয়টা প্রজাদের মনে দাগ কেটে যায়। কানাঘুষো শুরু হয় যে রামেন্দ্র নারায়ণ রায়ের পত্নী বিভাবতী দেবী নাকি রামেন্দ্র নারায়ণ রায়কে বিষ খাইয়েছে। যদিও বা এর সত্যতা কোনোদিনই প্রমাণ হয়নি, আর তার দুই ভাই কেন আত্মঘাতী হলো তাও প্রমাণ হয়নি। তবে তৎকালীন জনশ্রুতি ছিল যে রানী বিভাবতী দেবী সমস্ত কিছু একা ভোগ করার জন্যই এই কাজটি সম্পন্ন করেছিলেন। তবে রানী তো রানী, তার সত্যতা প্রমাণিত না হওয়ায় তিনি দিব্যি সিংহাসনে প্রজাদের শাসন করতে থাকেন। সবকিছু অত্যন্ত স্বাভাবিক চলছিল। প্রজারাও সবকিছু ভুলে আবার তার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক এই সময় ঘটে এক অলৌকিক ঘটনা। কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় এক সন্ন্যাসীকে। এই সন্ন্যাসী অবিকল যুবরাজ রামেন্দ্র নারায়ণ রায়ের মতো দেখতে। যেহেতু তিনি একজন যুবরাজ ছিলেন এবং প্রজাপ্রেমিক ছিলেন, তাই সবাই 12 বছরে তাদের জনজীবনে স্বাভাবিক হলেও তাকে কেউ কিন্তু ভুলতে পারেনি। আর তাছাড়াও যুবরাজকে কি এত সহজে ভোলা যায়? সবকিছু যেন গোলমাল হতে থাকে সেখানকার মানুষের মধ্যে। কানাঘুষো শুরু হয়। সবাই মিলে সেই সন্ন্যাসীকে ধরে আনে রাজবাড়িতে। যুবরাজের পত্নী বিভাবতী দেবী প্রথমে তাকে প্রতারক বলে সন্দেহ করে এবং দাবিও করে। বিভাবতী দেবী বলেন যে মানুষটাকে দাহ করা হয়েছে সেই মানুষটা ফিরে আসে কি করে। কিন্তু ঠিক এমন সময় রামেন্দ্র নারায়ণ রায় হঠাৎই তর্জন ও গর্জন করে বলেন তিনি হলেন আসল যুবরাজ। তাকে নাকি সে সময় বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল, আর যখন তাকে চিতার আগুনে দাহ করা হচ্ছিল সেই সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি হওয়ায় চিতার আগুন নিভে যায়। আর সেই সময় সেই পাশ দিয়ে যাচ্ছিল কয়েক সন্ন্যাসীর দল।
তারা তাকে জীবিত আছে তা বুঝতে পেরে উদ্ধার করে নিয়ে যায় হিমালয়ে। প্রথমে যুবরাজ তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল, কিন্তু ধীরে ধীরে তার সব মনে পড়ে। তাই সে আবার ফিরে এসেছে নিজের সিংহাসন পেতে। আর এতেই প্রচন্ড চোটে বসে রানী বিভাবতী দেবী। তিনি তার বিরুদ্ধে প্রতারকের মামলা করে তৎকালীন জেলা আদালতে। সেই মামলায় হেরে যায় বিভাবতী দেবী। আর এরপর বিভাবতী দেবী সরাসরি মামলা করে ব্রিটেনের লন্ডনে। তৎকালীন ব্রিটিশ ইতিহাসে এই প্রথম কোনো কেস যেটা প্রায় 16 বছর ধরে চলেছিল। 1946 সালে এই কেসের রায় আসে, আর ব্রিটিশ সরকারও মেনে নেন যে তিনিই হলেন আসল যুবরাজ। এই কেসে সাক্ষ্য হিসাবে ডাকা হয় প্রায় 200 জন মানুষকে। তার মধ্যে স্বয়ং রানী বিভাবতী দেবী এবং যুবরাজের দিদি, এছাড়াও সমস্ত প্রজারা উপস্থিত ছিলেন, যা ব্রিটেনের ইতিহাসে সেই প্রথম এত লম্বা এবং কোনো ভুতুড়ে কেস নামে পরিচিত। যেই মানুষটাকে নাকি দাহ করা হয়েছে, সেই মানুষটাই ফিরে এসেছে 12 বছর পর। তবে 30শে জুলাই 1946 সালে ব্রিটিশ সরকার রায় দেন যে ইনি হলেন আসল যুবরাজ। আর এরপরেই যুবরাজকে রাজবেশে হাতির পিঠে চড়িয়ে আবার রাজবাড়িতে ফিরিয়ে আনা হয়। 31শে জুলাই রাজ সিংহাসনে পুনরায় বসানো হয় যুবরাজকে। তার আসন আবার রাজসিক্ত করা হয়। এই 31শে জুলাই একটি কালী পুজোর আয়োজন করা হয়েছিল। এই কালী পুজোতে স্বয়ং প্রধান হিসেবে বসেন যুবরাজ। কিন্তু পুজো চলাকালীন হঠাৎ কেমন ভাবে যেন নড়ে বসেন যুবরাজ, আর তারপরে তিনি অবচেতন হয়ে পড়েন। আবার ডাকা হয় ডাক্তার বদ্যিকে, আবার চলে চিকিৎসা। স্বয়ং ব্রিটেন থেকেও চিকিৎসক আনা হয় যুবরাজকে সুস্থ করার জন্য, কিন্তু না, আর সুস্থ হননি তিনি। এবার সত্যি সত্যি মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবরাজ। বড় আশ্চর্যের, তাই না? যে মানুষটা 12 বছর পর ফিরে আসলো, 16 বছর ধরে কেস লড়ে জয়ী হলো এবং রাজ সিংহাসনে সিক্ত হলো, ঠিক তার পরের দিনই সেই মানুষটা চিরতরে মারা গেল। এই প্রথম ব্রিটিশ সরকার স্বয়ং উপস্থিত থেকে বাংলার কোনো রাজার সৎকার করেছিলেন এবং ব্রিটিশ মহলকেও এই কেসটা সারা জীবনের মতো নড়িয়ে দেয়। তাই তো তৎকালীন ব্রিটিশ সরকার এই কেসের নাম দিয়েছিলেন দ্য গোস্ট ইন দ্য কোর্টরুম। আচ্ছা, এই যুবরাজ কি সত্যি মানুষ, নাকি কোনো অলৌকিক শক্তি যে শুধুমাত্র তার প্রতি হওয়া অন্যায়ের সঠিক বিচার করতে এসেছিলেন? এই উত্তর তৎকালীন ব্রিটিশ সরকারও পাননি, আর আমাদের পক্ষেও পাওয়া সম্ভব নয়। 2018 সালে এই নিয়ে একটি সিনেমাও বাংলা চলচ্চিত্রে দেখা যায়। সিনেমার নাম ছিল এক যে ছিল রাজা, যেখানে যুবরাজের ভূমিকা পালন করেছিলেন অভিনেতা যিশু। আপনারা চাইলে এই চলচ্চিত্রটি দেখতে পারেন। তবে এই ঘটনা প্রত্যেকটা বাঙালি তথা প্রত্যেকটা মানুষের মনে নাড়া দিয়ে যায়। আপনার কি মনে হয়, এটি কি সত্যি যুবরাজ ছিল, নাকি কোনো অলৌকিক শক্তি যে শুধুমাত্র যুবরাজের সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচারের জন্য এসেছিল? আপনার মতামতের অপেক্ষায় রইলাম।